ভার্সিটির উদ্দেশ্য বাড়ি থেকে বের হলেও আজ আর সেখানে যাওয়া হলো না প্রিয়ান্তীর। রাস্তাতে পায়ে গতিপথ পাল্টে গেল। গন্তব্য এখন সোজা শ্রেয়াদের বাড়ি। গতকালই ওই কালবৈশাখী ঝড়ের পর থেকে শ্রেয়ার সাথে যোগাযোগের আপ্রাণ চেষ্টা চালিয়েছিল ও, কিন্তু মেয়েটার ফোন বন্ধ পেয়েছে বারবার। যদিও কথা বলার মতো মানসিক অবস্থায় প্রিয়ান্তি নিজেও ছিল না। এই পুরো সর্বনাশের পেছনে তো দায়ী ওই শ্রেয়াই। ও যদি তাকে ওই অচেনা জায়গায় একা ফেলে ওভাবে খাওয়া না হয়ে যেত, তবে কি আজ প্রিয়ান্তীর জীবনের সমীকরণ এভাবে ওলটপালট হতো? তীব্র রাগ আর অভিমান বুক চেপে প্রিয়ান্তি এসে দাঁড়ালো। করাঘাত করতেই দরজা খুলে দিল শ্রেয়ার মা। প্রিয়ান্তি কোনোমতে সৌজন্যতার রক্ষা করে হন্তদন্ত হয়ে সোজা চলে গেল দোতলায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই প্রিয়ান্তি রাগ মুহূর্তে সপ্তম আকাশে উঠল। যেখানে তার বুকের ভেতরে প্রতিনিয়ত সুনামি বয়ে যাচ্ছে, সেখানে অপরাধী মশাইরা এসি ছেড়ে কম্বল মুড়ি দিয়ে পরম শান্তিতে কুঞ্জকর্ণের মতো ঘুমাচ্ছে। প্রিয়ান্তি হাত জোড়া রাগে কাঁপতে লাগলো। নিজেকে সামলাতে পারলো না আর। একটানে শ্রেয়ার গায়ে কম্বলটা মেঝেতে ছুঁড়ে ফেলে ওর হাত ধরে হ্যাঁচকা টানে উঠে বসলো। শ্রেয়া, ওঠ বলছি, গেট আপ। ঘুমের ঘরে এমন আতঙ্কিত আক্রমে ধরফর করে চোখ মেলে তাকালো শ্রেয়া। প্রিয়ান্তিকে অমন রুদ্রমূর্তি ধারণ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের চোখ দুটো রাগে নিয়ে হাই তুলতে তুলতে বলল, কি রে প্রিয়, তুই এখানে কি করেছিস? ভার্সিটি যাসনি? তোকে আজকে কবর দিতে এসেছি। জ্যান্ত কবর দিব আজ তোকে আমি। ইন্নানিল্লাহ। কি সব অলক্ষণে কথাবার্তা বলেছিস এমন সাত সকালে? এভাবে রেগে আসিস কেন? কি হয়েছে? কি হয়েছে? এখানে আমার গোটা জীবনের 12টা বেজে 13টা হয়ে গেছে, আর তুই এখানে এসি ছেড়ে আরামে ঘুমাচ্ছিস। তোর একটু অনুশোচনা হচ্ছে না? শ্রেয়া এবার বিছানায় সোজা হয়ে বসলো। বান্ধবীর চোখ মুখে ফ্যাকাশে ভাব দেখেই ঘুমের ঘর কাটলো। প্রিয়ান্তির দুটো হাত চেপে ধরে উদ্বিগ্ন গলায় শুধালো, কি হয়েছে ঘটনা? একটু খুলে বলো তো। গতকাল বিকেলে তোকে ওখানে রেখে যাওয়ার পর সত্যি অনেকটা সময় নিয়ে তোকে খুঁজেছিলাম আমি, বাট পাইনি দোস্ত। তোকে ফোন করেছিলাম, সেটাও তো বন্ধ পেলাম। তুই প্লিজ একটু খুলে বল তো, এরপর ঠিক হয়েছিল তখন তোর সাথে? প্রিয়ান্তি ধপ করে বিছানার এক কোণে গিয়ে বসলো। ছলো ছলো দু চোখ বয়ে অবাধ্য অশ্রুধারা নেমে এলো রমণীর। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। অগাত্য ভাঙা ভাঙা গলায় গতকালের সেই ভয়ঙ্কর বখাটাদের আক্রমণ থেকে শুরু করে বয়স্ক লোকটা জোর জবরদস্তি আর শেষমেশে তাসদিরের সাথে তার সেই আকম্মিত অনাকাঙ্ক্ষিত বিয়ের পুরো ঘটনা সব বিস্তারিত উগরে দিল বান্ধবীকে। পুরোটা সময় পাথরের মতো স্তব্ধ হয়ে বসে বসে সবটা শুনল চেয়া। চোখ দুটো চরগাছা মেয়েটার। কি, তোর বিয়ে হয়ে গেছে? 1 মিনিট, 1 মিনিট, আমি ঠিক শুনেছি তো? মানে কেমনে পসিবল ভাই? পরক্ষণে আবার ঠোঁটের কোণে ঘেঁষে পরিলক্ষিত হলো এক চিলেতে বাঁকা হাসি। সেই হাসির রেশ অক্ষুণ্ণ রেখে আলগোছে মেয়েটা বলে উঠল এবার, তবে যাই বলিস ভাই, তুই তো দেখেছিস মেঘ না চাইতেও জল পেয়ে গেছিস। এর জন্য তো তোর অবশ্য আমাকে মস্ত বড় একটা গ্রান্ডার ট্রিট দেওয়া উচিত। যে লোকটার জন্য তুই মনে মনে এতদিন ধরে চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিলি, শেষেমেশে সেই নিরামিষ কমান্ডারের সাথেই এভাবে একসাথে জড়িয়ে গেলি, তাও আবার আমার জন্য। ইস, কি কাকতালীয় ব্যাপার স্যাপার। শ্রেয়ার রসিকতাপূর্ণ মন্তব্য প্রিয়ান্তির রাগ উঠল। ক্ষোভে ফেটে পড়ে বিছানার ওপর থাকা বালিশটা সজোরে ছুঁড়ে মারল শ্রেয়ার মুখ বরাবর। দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, শ্যাট আপ শ্রেয়া, জাস্ট শ্যাট আপ। ফাজলামো পেয়েছিস এসব? তুই জানিস না উনি আমাকে বিন্দুমাত্র পছন্দ করেন না, যার মানে আমার জন্য কোনো স্থানই নেই।
যে মানুষটার চোখে আমার জন্য অনুভূতি এক কণা অবধি অবশিষ্ট নেই, তার সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো? তুই কি ভেবেছিস এটা কোনো সিনেমার গল্প? বাস্তব বড্ড কঠিন রে। প্রিয়ান্তি একটু থামলো, নিজের ওড়না খুনটাটা শক্ত করে মুঠোয় চেপে ধরে নিচে কম্পিত স্বরে আবার বলল, তাছাড়াও ভাইয়া যদি এই বিয়ের একটা একবারও জানতে পারে, তবে কি তাজ্জব হবে তুই ধারণা করতে পারিস? ভাইয়া আমাকে জ্যান্ত কবর দেবে, অথবা এত ভাবি না তো। পাভেল ভাইয়া তোকে কতটা ভালোবাসে সেটা তুই নিজেও জানিস। হ্যাঁ, একটু রাগারাগি হয়তো করবে, কিন্তু পরিস্থিতির কথা চিন্তা করে ঠিকই তোকে মেনে নেবে। আর তাছাড়া তুই তো নিজে থেকে কোনো অন্যায় করিসনি, তুই তো পরিস্থিতির শিকার প্রিয়। শ্রেয়া বিছানা থেকে নেমে এসে প্রিয়ান্তির পাশে বসলো, ওর কাঁধে হাত রেখে গলার স্বর নরম করে আবার বলতে শুরু করলো, আর তুই বললি না কামান্ডার সাহেব তোকে পছন্দ করে না? আরে ধুর, বিয়ের আগে ভালো লাগা আর বিয়ের পরের ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাত আছে। উনি তোকে ওই বখাটেদের হাত থেকে বাঁচিয়েছে, নিজের নাম দিয়েছে। এর মানে ওনার মনে কোথাও না কোথাও তোর জন্য একটা সাপোর্ট করা তৈরি হয়েছে। তুই ওনাকে একটু সময় দে, নিজেকে একটু গুছিয়ে নেওয়া নেওয়ার সুযোগ দে, দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। প্রিয়ান্তির মুখ তুলে শ্রেয়ার দিকে তাকালো, রমণীর চোখের কোণে এখনো অশ্রুবিন্দু চকচক করেছে। শ্রেয়া এই ইতিবাচক কথাগুলো মনের ভেতরে ভোরকে পুরোপুরি দূর করতে না পারলেও বুকের ওপর চেপে থাকা পাথরের মতো ভারী কষ্টকর লাঘব টানলো কিছুটা। ভাঙ্গুর গড়ায় বান্ধবীকে জানালো এবার, উনি পরিস্থিতির চাপে পড়ে আমাকে ওই বখাটেদের হাত থেকে উদ্ধার করতে এই ডিসিশন নিয়েছে রে শ্রেয়া। এর বাইরে কিছুই না, এটা একটা সমঝোতা খাঁচা ছাড়া আর কিছুই না, নাথিং। প্রিয়ান্তি শেষোক্ত বাক্য শ্রেয়ার কেবল চুপচাপ শুনে মাথা নেড়ে গেল। মানের মধ্যে কথা শুন আমি বলেও মুখ ফুটে বক্তব্য করলো না আর একটি মাত্র শব্দ। মনে মনে কেবল বিড়বিড় করলো, মেয়েটা বোকা মেয়ে, তুই তো জানিসই না তোর এই নিরামিষ কামান্ডার তোকে নিজের খাঁচায় বন্দি করার জন্য ঠিক কোন পর্যায়ে পর্যাপ্ত যেতে পারে, কি কি করতে পারে। তোকে পাওয়ার জন্য লোকটা যে কতটা নিখুঁত আর ঠান্ডা মাথায় পুরো গেমটা সাজিয়েছে তার বিন্দুমাত্র আইডিয়াও তোর ওই ছোট্ট মগজে নেই। যদি থাকতো তাহলে এখন কান্না করার বদলে পাগলা ড্যান্স দিতি, আমাকে জড়িয়ে ধরে চুমো খেতি। তাজধীর সিদ্দিক আজান এমনি এমনি নিজের পিঠ ঠেলিয়ে ফাঁদে পড়ার বান্দা নয় রে প্রিয়। ভোরের ঘটনার পর আমার রুম ছেড়ে বেরোয়নি মেহেরিন, খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, বুকের ভেতর ভয়ের এক মস্ত বড় ঢোল অনবরত বেজে চলেছে। ধূপধাপ সেই শব্দের চেটে নিজের কান দুটোই ঝাঁঝা করছে। ভয়টা অবশ্য বাগান ধ্বংস করার জন্য নয়, ভয়টা উৎস অন্য জায়গায়। যখন সে ঝুমুর আপার মুখে শুনেছে এই গম্ভীর রুদ্রমূর্তিধারী খিটখিটে পুরুষটায় আসলে সুমি আন্টির ছেলে শেহরোজ, তখনই মেহেরিনের গায়ের সমস্ত রক্ত এক সেকেন্ডে হিম হয়ে গেছে। খাটের ওপর হাঁটু দুটো বুকের কাছে গুজিয়ে বসে শুকনো একটা ঢোক দিল মেহেরিন। নিজের কপালে নিজেই এক চাপড় বসাতে ইচ্ছে করেছে ওর। মনে পড়ে গেল কয়েকদিন আগে সেই রাতের কথা। ঢাকা থেকে সুমি আন্টি যখন বিয়ের প্রস্তাবটা পাঠালেন, মেহেরিন তখন না জেনে শুনেই ছেলের একটা ছবি পর্যন্ত না দেখে স্পেস জেদের বসে ওই নাম্বারে ফোন দিয়েছিল। এরপর মেহেরিন খই ফোটার মতো ফটফট করে কত শত কথাই না শুনিয়ে দিল। বিয়ে ভাঙা অবধি তো ঠিক ছিল, তবে শেষ পর্যন্ত সুগার ড্যাডি না জেনে না শুনে ওই জঙ্গলি ব্যাটারে কত আজে বাজে কথাই না বলে আসলো। এখন এই লোকটা যদি ওই ফোনের গলার আওয়াজ চিনে ফেলে,
যদি বুঝতে পারে সেই তেরা মেয়েটা আর কেউ না, খোদ সে নিজেই। এই বেটা যেমন খড়খড়ে আর রাগী যদি এমন সুমি আন্টিকে সব বলে দেয়, আর সুমি আন্টি যদি ওর মায়ের কানে কথাটা তোলে, তাহলে তো আর কোনো কথাই নেই। জ্যান্ত চিবিয়ে খাবে ওকে ওর মা। ভাবতেই মেহেরিনের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রয় নেমে গেল। সে বিছানার পিঠ ঠেলিয়ে ফোঁস করে নিজেকে বকলো, সব সময় 2 লাইন বেশি বুঝে পাকনামি কেন করতে হবে তোকে? কে বলেছিল না জেনে না শুনে অমন করে রিজেক্ট করতে? এমন হ্যান্ডসাম রাজপুত্রের মতো দেখতে লোককে কোন হিসেবে তোর সুগার ড্যাডি মনে হচ্ছিল রে বলদার মাইয়া? ঘুম থেকে ওঠার পর পেট তেমন খাবার পড়েনি। সকালটা কোনোভাবে ঘরের ভেতরে কুকড়ে পার করলেও বিপত্তি ঘটল ঠিক দুপুরের দিকে। ক্ষুধার্ত চোটে মেহেরিনের পেটটা যখন কামড়ে কামড়ে উঠেছে, তবুও কিছুতেই রুম থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না মেয়েটা। ঠিক তখনই ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সুমি। মেহেরিনকে ওভাবে বিছানায় গুটিসুটি মেরে বসে থাকতে দেখে ওনার কপালের চিন্তা ভাঁজ পড়ল। ধীরে পায়ে এগিয়ে এসে মেহেরিনের পাশে বসে আদুরে গলায় শুধোলো, কি হয়েছে রে মা? সকাল থেকে দেখছি এই ঘরের ভেতর নিজেকে বন্ধ করে রেখেছিস। শরীর খারাপ রাখছে নাকি তোর? কি কিছু হয়েছে কি? মেহরিন ভয়ার্তক চোখে আন্টির দিকে তাকালো। মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছে ওর। আমতা আমতা করে বলল, না তো আন্টি, কিছুই হয়নি, এমনি 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 ঘর কোণে হয়ে পড়ে আসি কেন? তবে সকালে খেতে বেরোলে না? বলো তো খুলে ব্যাপারটা কি? প্রশ্ন করে উত্তরে আশায় ভ্রু উঁচিয়ে চেয়ে রইল সুমি। মেহেরিন ইতিউতি করল, কথা খুঁজলো কি বলবে কি বলবে। তখনই ঝাঁকা হাতে ঝুমুর এগিয়ে এলো ভেতরে। এক গাল হেসে বলেই ফেললো, আরে খালাম্মা, আপনারা বুঝতেছেন না কেন? ছোটমণি তো ডরে চোটে ঘর থেকে বাইরে হইতেছে না। সুমি বেগম ভ্রু কুঁচকালেন, ডর কিসের দল? সকালে শেহরোজ ভাইজানের বাগানে আফামনি সূর্যমুখী ফুল ছিঁড়ছিল। বাগানে ওই অবস্থা ছোটমণির পাইয়া যা চিল্লা ইন্না না চিল্লাইছে রেহেজুল ভাই। বাঘের মতো একখানা হুঙ্কার দিছে ভাই জানে। ওই ডরে ছোটমণি সকাল থেকে ঘর সেধাইয়া রয়েছে। এইটুকু বলেই থামলো ঝুমুর। এরপর সুনানাস্ত ভাবে সবটা খুলে বললেন সুমিকে। পুরোটা শুনে সুমি বেগম প্রথমে অবাকে বললেন বটে, তবে পরক্ষণে আলতো করে হেসে উঠলেন তিনি। হাসতে হাসতে মেহেরিনের পাশে আরো একটু ঘেঁষে বসলেন। পরম মাতৃস্নেহে মেহেরিনের মাথায় হাত বুলিয়ে চুলগুলো গুছিয়ে দিতে দিতে বললেন, আরে বোকা মেয়ে, আমার এই পাগল মেয়েটা স্পোয়েই সামান্য একটা ব্যাপার নিয়ে অমন ভয় পেয়ে ঘরের কোণে লুকিয়ে আছে। তুই তো আমার ভালোর জন্য ফুল কাটতে গিয়েছিলি, একটা ফুল ছিঁড়েছিস, না হয় 2টাই ফুল ছিঁড়েছিস, তাতে কি হয়েছে? উনি ভীষণ রেগে গেছে আন্টি। আরে বাবু তো একটা আস্ত হাড় কিপটে আর খিটখিটে ছেলে। ওর বাগানে ফুল নিয়ে তোকে কথা শোনানো এত বড় সাহস কোথা থেকে পাই? হুঁ, তুই একদম ভয় পাবি না। তোর যদি ফুল পছন্দ হয়, তুই প্রতিদিন ওই বাগানে যাবি। ও যদি কিছু বলে, তুই সোজা আমার কাছে চলে আসবি। প্রয়োজনে আমি তোকে বাজার থেকে আরো 1000টা ফুল গাছ এনে দেব। ওকে দেখিয়ে দেখে তুই ওর সামনেই ফুল ছিঁড়বি তখন। কেমন? ভদ্র মহিলার কথার পরিপ্রেক্ষিতে কিঞ্চিত ভরসা পেল মেহেরিন। ভয়টা একটু হলেও হালকা হলো। সুমি মেহেরিনের চিবুকটা আলতো করে ছুঁয়ে বলল, এখন চল, অনেক দুপুর হয়েছে, নাস্তা তো করিসনি, এখন দুপুরের খাবার খেতে নিচে চল। ইস, মুখটা শুকিয়ে একদম আমসি হয়ে গেছে আমার মেয়ের। মেহেরিনের এবারে একটু ইতস্ত করলো, নিচু গলায় আপত্তি জানিয়ে বলল, না আন্টি, আমি এখন নিচে যাব না। আপনি ঝুমুর আপাকেই দিয়ে খাবারটা এনে পাঠিয়ে দিন না প্লিজ। ঝুমুর দাঁত বের করে
মেহেরিনের দিকে তাকিয়ে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আরে ছোটমণি, আপনারে খামোখায় ভয় পাইতাছেন। ভাইজান তো বাড়িতে নাই, বাইরে গেছে। আর ভাইজান একবার বের হলে রাতে আগে বাড়িতে আসে না। আপনি একদম নিশ্চিন্তে আইতে পারেন। ঝুমুরের কথা আশ্বস্ত হয়ে সত্যি সত্যি নিচে নামলো মেহেরিন। টেবিলের ওপর হরেক রকমের পদের বাহার দেখে ওর পেটের ভেতর ইঁদুরের মতো আরো জোরে লাফালাফি শুরু করে দিয়েছে। যেহেতু ঝুমুর আগেই নিশ্চিত হয়েছে যে খিটখিটে বাঘটা বাড়িতে নেই, তাই মেহেরিন নিজের সমস্ত জড়তা ঝেড়ে ফেলে যায় যাত্রা। চেয়ার টেনে বসে গিয়েও অস্বস্তি হলো কেমন। এই চেয়ার টেবিলে বসে খাওয়ার অভ্যাস নেই ওর। গ্রামের বাড়িতে সবাই মেঝেতে পাটি পেটে কিংবা পিঁড়িতে বসে খায়। গ্রামের পিঁড়িতে কিংবা মেঝেতে বাবু হয়ে বসে খাওয়া যে তৃপ্তি এই সাহেবি চেয়ার টেবিলে কি তা পাওয়া যায়? মেহেরিন এদিক ওদিক তাকিয়ে সুমি আন্টির অনুপস্থিত সুযোগ নিয়ে চট করে একটা পা চেয়ারের ওপর তুলে হাঁটু ভাঁজ করে ঝাঁকিয়ে বসলো। তারপর প্লেটে মস্ত বড় এক দলা ভাত নিয়ে তাতে একে একে শাক, মাছের ঝোল আর ডাল একসাথে ডাললো। গ্রামের মানুষেরা যেভাবে পরম তৃপ্তিতে সব চকটে মাখায়, মেরিনো ঠিক সেভাবে হাত ডুবিয়ে পুরো ভাতটা মাখালো। ভাতের ওপর একটা আস্ত বোম্বাই মরিচ ভেঙে নিতে তার তীব্র সুবাসে পুরো ডাইনিং টেবিল মমা করে উঠল। এভাবে দুই লোকমা তৃপ্তি সহকারে খেলো মেয়েটা। তবে বিপত্তি ঘটলো তৃতীয় লোকমা উঠানোর সময়। সদর দরজা পেরিয়ে পরিপাটি শার্ট প্যান্ট পরিহিত শেহরাজ ফিরে এলো তক্ষুনি। সোজা গিয়ে বেসিংয়ের হাত পরিষ্কার করে বসলো নিজের বরাদ্দকৃত চেয়ারটায়। অমনি চোখ পড়লো ঠিক ওর বিপরীতে বসা মেহেরিনের মেয়েটার বসা স্টাইল আর খাবারের অদ্ভুত এক দৃশ্য দেখা মাত্রই চেয়ারটা কেমন শক্ত হয়ে উঠল। নাক মুখ কুঁচকে গেল ঘৃণায়। ভ্রু মাঝখানে গম্ভীর ভাঁজ পড়ল। ঠিক সেই সময় কিচেন থেকে পানির জগ হাতে বের হয়ে এলো ঝুমুর। শেহরজকে দেখে বেচারি প্রাণ ওষ্ঠাগত, হাত কেঁপে প্রায় জগটা পড়ে যাচ্ছিল। মনে মনে বলল, ইন্নানিল্লাহ, আজই আবার খাইছে। বলতে বলতে তাড়াহুড়ি এসে শেহরজের সামনেই প্লেট এগিয়ে দিয়ে কাঁপা কাঁপা হাতে খাবার পরিবেশন করতে লাগলো। সুমি বেগমও এলেন তখন। তবে ছেলের ওই কুঁচকানো মুখভঙ্গি ভেঙে দিব্যি ভাবলেশীন ভদ্র মহিলা উল্টো মেহেরিনের পাশে বসে পরম স্নেহে বললেন, খা মা, মন ভরে খা, একদম লজ্জা পাবি না। শেহরজ সামনে প্লেট নিয়ে বসলেও তার চোখ বরাবর চলে যাচ্ছিল মেহেরিনের হাতের দিকে। পুরো হাত বেয়ে ঝল গড়িয়ে পড়েছে। সেই সঙ্গে সবজি, মাছ, ডাল একসঙ্গে। অমন চটকানির দৃশ্য দেখেই হাই ফাই সোসাইটি বড্ড হওয়ার এই নেভি অফিসারের পাকস্থলে উল্টো আসার উপক্রম হলো। অবশেষে ধৈর্য ধার ভাঙলো। হঠাৎ করে পুরো ডাইনিং রুম কাঁপিয়ে বজ্রকণ্ঠে গর্জে উঠল সে, ডিসকাস্টিং আম্মু, তুমি এই আনকালচার ইডিয়েটটাকে কোথা থেকে তুলে নিয়ে এসেছো? আমি সিরিয়াসলি বলছি, এটাকে এক্ষুনি যেখান থেকে এনেছো সেখানে ফেরত পাঠাও। আদারওয়াইজ আমি নিজে পার্সেল করে এটাকে গ্রামে পাঠিয়ে দেব। শেহরজের আচমকায় বজ্রকণ্ঠী চিৎকারে চমকে উঠে হাত থামলো মেহেরিন। ক্ষুদ্রা তাড়নায় খাবারে ডুবে থাকা মেহেরিন এবার চোখ তুলে তাকালো সামনে। দেখলো সেই রাগী লোকটা জ্বলজ্বলন্ত মূর্তি হয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরিনের থমথমকে ভাবলো লোকটা হয়তো ওকে দেখছে। পরক্ষণে ভাবলো তো কোনো অন্যায় করেনি, ও খাচ্ছিল নিজের মতোই। তাহলে এই লোকটা শুধু শুধু ওর ওপর এমন করে চিল্লায় কেন? মেহেরিন সূক্ষ্ম চোখে খেয়াল করলো এবার লোকটার রাগ আসলে ওর ওপর না, ওর খাবারের প্লেটের ওপর। ব্যাস, মেহেরিনের ভেতরে তেরামি বুদ্ধিটা আবারও চড়া দিয়ে উঠল। ওর বদরামি পাত্র নয়। শেহরজের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে প্লেট থেকে আরো একদলা ভাত হাত উঁচিয়ে কায়দা করে মাখালো। একে একে মিশালো বাকি সব আইটেমও। দৃষ্টি ওখানেই নিবদ্ধ রেখে বোম্বাই মরিচটা মটমট শব্দে মস্ত বড় একটা কামড় বসালো। ওদিকে এসব দেখে বেচারা শেহরজ এর খাবার রুচি উড়ে গেল। রাগে রি রি করতে করতে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। হন হন করে ড্রয়িং রুমের দিকে যেতে যেতে ক্ষিপ্ত স্বরে বলল, ইডিয়েট। সুমি বেগম ছেলের পেছন থেকে ডাকলেন,
আরে আরে বাবু, না খেয়ে এভাবে উঠে গেলি, খাবি না? আমার খাওয়া হয়ে গেছে। চলে গেল শেহরাজ। সুমি বেগম সেই দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। মেহেরিনের প্লেটে আরো এক টুকরো মাছ তুলে দিতে দিতে বললেন, আর কিছু লাগবে মা? নে, ভালো করে মাখিয়ে খা। তোর জন্যই তো এসব রান্না করা হয়েছে। ঝাল লেগেছে খুব। আর একটু ডাল দেব। বোম্বাই মরিচের ঝালে চোখ দিয়ে জল এলেও মনে মনে এক বিশাল বিজয়ের হাসি হাসল মেহেরিন। খিটখিটে কামান্ডারকে টেবিলে টেক্কা দিয়ে তাড়াতেও পারার আনন্দই ওর পেটের ক্ষুধা দ্বিগুণ হয়ে গেল। গড় করে আরেক টুকরো মাছ নিয়ে খেতে শুরু করলো ও। নেভাল বেইজার প্রশাসনিক ভবনে দ্বিতীয় তলায় অবস্থিত বিশেষ কনফারেন্স রুম। আপাতত কক্ষটা বড্ড থমথমে পরিবেশ বিরাজমান। চার কোণে মস্ত বড় টেবিলের ধরনে বসে আছে বাংলাদেশ সেনা নৌবাহিনী তিনজন চৌকোর অফিসার, তাজধীর, অর্ণব এবং ফাহিম। টেবিলে প্রধান আসনে গম্ভীর মুখে বসে আছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ডার খুরশিদ আলম এবং ক্যাপ্টেন রাশেদ চৌধুরী। তাজধীর অনেকদিন ছুটির পর আজই বেইজে জয়েন করেছে। তবে মানবেন, বসার ভঙ্গি দেখে বোঝার উপায় নেই যে ব্যক্তিগত জীবনে গত 24 ঘন্টায় এক বিশাল ঝড় বয়ে গেছে তার। গায়ের নেভি ধবধবে সাদা ইউনিফর্ম, কাঁধে জল করছে পদবীর স্ট্রাইপ। তাজধীরের তীক্ষ্ণ করা নজর জোড়া আটকে আছে টেবিলের ঠিক মাঝখানে প্রজেক্টের আলোয় ভেসে ওঠা বঙ্গোপসাগরের ডিউটাল ম্যাপটার ওপর। কামোডাল খুরশিদ আলম চশমাটা নাক থেকে কিঞ্চিত নামিয়ে সরাসরি তাজধীরকে দিকে তাকালো। বললেন কঠোর গলায়, কমান্ডার তাজধীর, আপনি ঠিক সময়ে ছুটি থেকে ফিরেছেন। আমাদের সামনে একটা অত্যন্ত ক্রিটিক্যাল এবং হাই রিস্ক মিশন অপেক্ষা করছে। ইন্টেলিজেন্ট রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক জলসীমানা খুব কাছাকাছি বঙ্গোপসাগরে গভীর তলদেশে একটি বিদেশি চোরাকারবারির চক্র সক্রিয় হয়ে উঠেছে। গত 1 মাস ধরে এই সেক্টরে সন্দেহজনক কিছু নৌযানের গতিবিধি লক্ষ্য করা গেছে। স্যাটেলাইট ডাটা অনুযায়ী তারা নিয়মিত রুট ব্যবহার করেছে না। ফাহিম ভ্রু কুঁচকে বলল, স্মাগলার। আমাদের ইন্টেলিজেন্স বলেছে তাদের অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের সমুদ্র সীমানা লঙ্ঘন করে অবৈধ অস্ত্র এবং ভয়ানক মাদকের চালান পাচারের চেষ্টা চালাচ্ছে। ক্যাপ্টেন রাশেদ চৌধুরী পাশ থেকে একটা লাইভ এগিয়ে দিয়ে বললেন, এই মিশনের কোড নেম অপারেশন ব্লু কারেন্ট। চক্রান্তা মূলত সেয়াস অফ নো গ্রাউন্ডে গভীর চ্যানেলগুলোকে ব্যবহার করেছে, যেখানে সাধারণ রাডার স্ক্যানিং কিছুটা দুর্বল। তারা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তাদের গতিবিধি অত্যন্ত নিখুঁত। অর্ণব এবং ফাহিম সোজা হয়ে বসলো। অর্ণবই আগে বলল, স্যার, আমাদের কাছে কি ওদের মাদার ভেসলের নির্দিষ্ট কোনো লোকেশন বা টাইমিং আছে? কারণ ওই এরিয়াটা বড্ড বেশি ডাইভার্সিফাইড। ক্যাপ্টেন রাশেদ জানালেন, লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, কারণ ওরা স্যাটেলাইট ব্লকার ব্যবহার করেছে। পুরোটা সময় তাজদীর একটা শব্দ উচ্চারণ করেনি। এতক্ষণ যাবৎ টেবিলের ওপর রাখা ম্যাপ এবং ফাইলের ডেটাগুলো নিজের সূক্ষ্ম ধারণ মজগে সাজিয়ে নিচ্ছিল। ডান হাতের আঙুল দুটো টেবিলের ওপর মৃদু তালে ড্রামিং করেছে। বুঝে যাচ্ছে এটা তার গভীর মনোযোগের লক্ষণ। তাজধীরের এই নির্ঘাত গম্ভীর এবং তীক্ষ্ণ ব্যক্তিত্বের সামনে বাকিরা এক প্রকার সিমি করে চলে। হঠাৎ তাজধীর আঙুল থামালো। ওর গম্ভীর কণ্ঠস্বর পুরো কনফারেন্স রুমে প্রতিনিধিত্ব হলো এবার। ওরা স্যাটেলাইট ব্লকার ব্যবহার করছে না স্যার। ওরা সমুদ্রের কারেন্ট বা জোয়ার ভাটা টাইমিংটান হ্যাক করেছে। তাজধীরে আক্রমিত ও সূক্ষ্ম পর্যবেক্ষণে কমোডর খুরশিদ আলম
ভ্রুটু কুঁচকে তাকালেন। কি বলতে চাচ্ছেন কমান্ডার? তাজধীর উঠে দাঁড়িয়ে প্রজেক্টর স্ক্রিনের দিকে এগিয়ে গেল। স্ক্রিনে একটা নির্দিষ্ট পয়েন্টে আঙুল দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলো, দেখুন, সোয়ার্স অফ নো গ্রাউন্ডের এই অংশে আন্ডারওয়েন্ট কারেন্ট প্রচণ্ড বেশি থাকে। সাধারণ কোনো জাহাজ এই রুটে চললে রাবারের বড় সিগন্যাল আসবে, কিন্তু যদি ওরা সাবমার্সিবল বল বা সেমি সাবমার্সিবল ক্রাইট ব্যবহার করে, তবে জোয়ারের তীব্র স্রোতের সাথে মিশে ওরা অনায়াসে রাবারের চোখে এড়াতে পারে। ওরা ব্লাকার ব্যবহার করছে না, ওরা মূলত ন্যাচারাল হাইড্রোগ্রাফিক কন্ডিশনকে নিজের শিপ বানাচ্ছে। আর ঠিক এই কারণে সাধারণ স্কাইনেট ওদের ধরা যাচ্ছে না। তাজধীরের এমন নিখুঁত আর তুরক বিশ্লেষণ শুনে ফাহিম আর অর্ণব মনে মনে চমকে উঠল। ছুটির পর প্রথম দিন এসে বেটা যেভাবে মিশনের মূল পয়েন্টটা ধরে ফেলেছে তার সত্যি প্রশংসনীয়। ক্যাপ্টেন রাশেদ চৌধুরী সন্তুষ্টর চিত্রে মাথা নাড়ালেন। এক্সিলেন্ট অবজারভেশন তাজধীর। তাহলে আপনার প্ল্যান কি? তাজধীর নিজের হাত দুটো পেছনে বেঁধে জানালার বাইরে দূর সমুদ্রের নীল জলরাশির দিকে তাকালো। তার চোখে তখন এক আদম্য শিকারীর চতুর্য। ধীর স্থির ইম্প্যাথ কঠিন গলায় বলল, প্ল্যান সিম্পল স্যার। আমরা ফিনি ট্রানারের ছদ্মবেশে আমাদের দুটো ফার্স্ট অ্যাটাক ক্রাফট এফএসসি নিয়ে ওই চ্যানেলের মাউথে পজিশন নেব। ওরা যখন ভাবে জোয়ারের মুখে রাবার ফাঁকা, ঠিক তখনই আমরা ওদের সারপ্রাইজ দেব। হেড অন ট্র্যাকল নয়, আমরা ওদের চাপা চারপাশ থেকে লক করব। আই উইল লিস্ট দ্যাস ফার্স্ট স্টাইল মি। কমান্ডার খুরশিদ আলম টেবিলের চারপাশে দাঁড়িয়ে উঠে, ব্রিলিয়ান্ট। অপারেশন ব্লু কারেন্ট দায়িত্ব আমি কমান্ডার তাজধীর সিদ্দিকের হাতে সঁপে দিচ্ছি। অর্ণব, ফাহিম, তোমরা তাজধীর উইক হিসাবে কাজ করবে। আমাদের হাতে সময় মাত্র 48 ঘন্টা। গেট রেডি জেন্টলম্যান। ইয়েস স্যার। সবাই একযোগে স্যালুট জানিয়ে দাঁড়িয়ে উঠল। মিটিং শেষ হতেই ক্যাপ্টেন রাশেদ বেরিয়ে গেলেন। কনফারেন্স রুম এখন শুধু তাজধীর আর ওর দুই বন্ধু। অর্ণব তাজধীরের কাঁধে হাত রেখে বাহবা দিয়ে জানালেন, দোস্ত, তুই আসলে একটা জিনিয়াস। ছুটিতে থেকেও তোর মগজ যে এভাবে বুলেটের গতিতে চলে ভাবা যায় না। ফাহিম একগাল হেসে চোখ টিপে বলল, তা তো চলবেই। ভাবির চিন্তায় মগজে ধরা বোধহয় একটু বেশি বেড়ে গেছে। কি বলিস তাজধীর? কাজের জায়গায় খুবই স্ট্রিক্ট পারসনস তাজধীর। রুমে থাকলে বিষয়টা অন্য, তাই সেগুলো আমলে নিল না তেমন। উল্টো চোখের হিমশীতল চাহনিতে বুঝলো আপাতত মিশনের ফোকাস করতে। সেই তীক্ষ্ণ চাহনি দেখে ফাহিমের হাসি হাসি মুখটা মলিন হলো। কমোডার খুরশিদ আলম নিজের ফাইলগুলো গুছাচ্ছিলেন। প্রধান আসনে পুনরায় বসে পিছন থেকে ডাকলেন তিনি, কমান্ডার তাজধীর, আপনি থাকুন, আপনার সাথে পার্সোনালি কিছু কথা আছে। অর্ণবরা স্যালুট ঠুলুট করে রুম থেকে বেরিয়ে দরজা টেনে দিল। বিশাল কনফারেন্স রুমে এখন শুধু কমান্ডার খুরশিদ আলম আর তাজধীর। কমান্ডার সাহেব চশমাটা টেবিলের উপর রাখলেন। ওনার করা অফিসার সুবল চাউনিটা এবার কিছু শীতল হলো। সেখানে ফুটে উঠল এবার অভিভা সুবল ভাবা। তাজধীরকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাত দিয়ে ইশারা করলেন, বসো আজান। চেয়ার টেনে বসলো তাজধীর, মেরুদণ্ড সোজা, দৃষ্টি স্থির সামনে অফিসারের উপর। কমান্ডার খুরশিদ আলম একটু হেসে পেছনের দিকে হেলান দিয়ে বললেন, শুনলাম ইদানিং ঘন ঘন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছ। অফিসিয়ালি কোনো কারণ ছাড়া হঠাৎ তোমার এই ব্যাক টু ব্যাক লিভ নেওয়ার ব্যাপারটা কিন্তু নেভাল হেডকোয়ার্টারের রুটিন ডায়েরিতে একটু খটকা লাগছে। ব্যাপার কি বলো তো? অলওয়েজ অন ডিউটি থাকা বান্দা তুমি, হঠাৎ বাড়ির প্রতি এত টান।
তাজধীর ক্ষণিকের জন্য চোখের পলক ফেলল, অত্যন্ত ধীর স্থির এবং মাপা গলায় উত্তর দিল, স্যার, পারিবারিক কিছু জরুরি এবং আকস্মিক পরিস্থিতি তৈরি হয়েছে, যা আমার ব্যক্তিগত উপস্থিত দাবি রাখছিল। তবে আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি, এতে আমার অফিসিয়াল ডিউটি বা আচ্ছন্ন মিশনের কোনো প্রভাব পড়বে না। কমান্ডার সাহেব চোখ ছোট ছোট করে তাকালেন, বললেন, আরে ইয়ারমান, এভাবে অফিসিয়ালি আনসার দিতে হবে না। বি নর্মাল। তোমার আঙ্কেল হই আমি। তা বিষয়টা কি শুধুই পারিবারিক পরিস্থিতি, নাকি গোপনে বিয়ে টিয়ে করেছো? ডিফেন্স নিয়ম ভেঙে আমাদের না জানিয়ে কি কোনো শুভ কাজ সেরে ফেললে নাকি? আবার কাজের ক্ষেত্রে কমান্ডার খুরশিদ আলম আর তাজধীরের সম্পর্কটা যেমন কঠোর, অফিসিয়াল এবং নিয়মের বেড়াজালের বন্দি, পার্সোনাল লাইফে সমীকরণটা ঠিক ততটাই ভিন্ন। খুরশিদ আলম ছেলে তাজধীরের বাবা বাল্যকালের বন্ধু। সেই সূত্রে তাজধীরকে তিনি ছোটবেলা থেকেই নিজের সন্তানের মতোই বড় হতে দেখেছেন। পেশাগত জায়গায় তারা একে অপরকে সর্বোচ্চ সমী আর প্রোটন মেনে চলবে। চার দেওয়ালের আড়ালে একা হলেও সে অফিসিয়াল খোলাসা মুহূর্তে খসে পড়ে। নিয়ম ভাঙা রেকর্ড তাজধীর সিদ্দিকের প্রোফাইল নেই আঙ্কেল। সময় হেলে এবং অফিসিয়াল প্রসিডিউর মেনে সবকিছু আপনার সামনে আসবে। আপাতত পরিস্থিতির দাবি অনুযায়ী কিছু বিষয় একটু ব্যক্তিগত রাখতে হচ্ছে। কমান্ডার খুরশিদ আলম একটা ছোট দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলের মুখ থেকে কথা বের করা আর জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে বরফ আশা করা একই কথা। তাজধীর ছোটবেলা থেকেই বড্ড চাপা আর ভীষণ জেদি। নিজের মনের ভেতরে কি স্ট্রাইজিং বা মাস্টার প্ল্যান চলেছে তা তার মুখে ওই পাথরের এক্সপ্রেশন দেখে পৃথিবী কারো সাধ্য বোঝা। তার এই ইন্সপায়ার্ড, কঠিন, গোপনীয় আর তীক্ষ্ণ ব্যক্তিত্বই তাকে নৌবাহিনী অন্যতম সেরা মাস্টার মাইন্ড করে তুলেছে। খোরশেদ আলম সাহেব তার কথা বাড়ালেন না, কারণ তিনি আগে থেকেই জানতেন তাজধীরকে সহজে দমানো বা তার পেট থেকে কথা বের করা অসম্ভব। টেবিলে ড্রয়ার থেকে একটা পুরনো লাল কভারে ঠিক ফাইল বের করে তাজধীর সামলে রাখলেন তিনি। ফাইলের উপর বড় বড় অক্ষরে লেখা, কেস নম্বর 7B ব্লাডস। কমোডার সাহেব অত্যন্ত তীক্ষ্ণ নজরে তাজধীরের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আই নো ইউ আর এ ডিপ্লেইন্স অফিসার আজান। ইন্টেলিজেন্স ইও থেকে জানতে পারলাম তুমি গত মাঝরাতে বেইজেন মেইন সাভার থেকে এই পুরনো কেস ফাইলটা পুনরায় ওপেন করেছে এবং রিকোয়েস্ট পাঠিয়েছো। ওয়ান্স এগেইন হোয়াইট আজান, হঠাৎ এত বছর পর এই ডেটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করার কারণটা কি? কমান্ডার খুরশিদ আলম ফাইলের ওপর নিজের হাতটা রাখলেন। তিনি তাজধীরের দিকে ঝুঁকে এসে নিচু কিন্তু অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, দেখো আজান, তুমি খুব ভালো করেই জানো এই ফাইলটা পুনঃস্থগিত রাখা হয়েছে আজ থেকে 4 বছর আগে, যখন এই ব্লাস্ট কেসটা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়। তখন এর ফলস্বরূপ আমাদের একজন অত্যন্ত সৎ এবং সিনিয়র কর্মকর্তার অবস্থা কতটা শোচনীয় হয়েছিল তা কি তোমার মনে নেই? ওরা পুরনো ক্যারিয়ার তো ধ্বংস হয়েছে, উপরন্তু ওনাকে নিজের জব্দতাও হারাতে হয়েছে। একদৃষ্ট ক্ষমতা সুতোয় তাকে টানে ওনার জীবনটা আজ নরক সমান। তিনি থামকালেন, তাজধীর পাথরের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পরামর্শ সুরে আবার বললেন, একজন শুভাকাঙ্ক্ষী আর তোমার মোমেন্ট হিসেবে আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। এই ফাইলে হাত দেওয়া মানে জ্বলজ্বলন্ত একটা আগ্নেয়গিরিকে খুঁচিয়ে তোলা। এখানে শুধু ক্যারিয়ারের ক্ষতি নয়, তোমার মস্ত বড় লাইফ রিস্কও আছে। তুমি দেশের একজন সম্পদ। এই আসন্ন মিশন ছেড়ে কেন তুমি নিজেকে
এমন এক চক্রের সামনে দাঁড় করাচ্ছ যাদের শেষ সীমানা তুমি নিজেও জানো না। তাজধীর সিদ্দিকী এসব কিছু না জেনে এই জলজ্বলন্ত আগুনে পা ফেলেছে। হুঁ, একটু না। তাজধীর সোজা হয়ে বসলো, আরো জানালো, উইথ অল ইওর রেসপেক্ট স্যার, বাংলাদেশের নৌবাহিনী একজন অফিসার হিসেবে আমাকে প্রথম দিন থেকে শেখানো হয়েছে, শত্রুর সামনে যত শক্তিশালী হোক না কেন, রণক্ষেত্র ছেড়ে পিছু হাঁটা কাপুরুষতার লক্ষণ। যে সিনিয়র কর্মকর্তার কথা আপনি বললেন, উনি ওনার দায়িত্ব পালন করতে গিয়েই সিস্টেমে বলি হয়েছেন। কিন্তু তার মানে এই না যে অপরাধীরা চিরকাল অন্ধকারের আড়ালে পার পেয়ে যাবে। থামলো তাজধীর, গলার স্বর দৃঢ় করে বলেই গেল অনর্গল, ওনার এই কথাকথি অ্যাক্সিডেন্ট পেছনে যে সাধারণ কোনো মেকানিক্যাল ফল্ট ছিল না, তাই এই ফাইল স্থগিত করার মাধ্যমেই প্রমাণিত হয় স্যার। যদি সেখানে কোনো অপরাধের অস্তিত্ব না থাকতো, তবে এত বড় একজন সিনিয়র অফিসারকে বলে দিয়ে ফাইলটা বন্ধ করার জন্য অদৃশ্য কোনো মহল থেকে চাপ আসতো না। আর লাইফ রিস্ক কথা বলছেন স্যার, এই ধবধবে সাদা ইউনিফর্মটা যেই দিন গায়ে জড়িয়েছি, সেই দিন নিজের জীবনটা দেশের নামে ন্যায়ে নামে আমানত করে দিয়েছি। মৃত্যুর ভয়ে যদি অন্ততই না করি, তবে এই কাঁধে স্টাইপের আর পরনে ইউনিফর্মের আরমানার করা হবে। আমি কোনো অন্যায় করছি না স্যার, আমি স্পেস সত্যটা সামনে আনতে চাচ্ছি। তাজধীরের মুখে এমন অকট্ট যুক্তি আর দেশের প্রতি নিজের কর্তব্যের প্রতি এমন নিখোঁজ ভিত্তিক মনোভাব দেখে কমান্ডার খুশির আলম স্তব হয়ে গেলেন। এই ছেলে শিরায় শিরায় যে খাঁটি অফিসারের রক্ত বইছে, তা ওনার আর বুঝতে বাকি রইল না। আফটার অল দেখতে হবে তো ছেলেটা কার। হাল ছাড়লেন তিনি, উঠে দাঁড়িয়ে তাজধীরের কাঁধে আলতো করে একটা চাপ দিয়ে ভরসা দিলেন, আমি জানতাম তুমি এটাই বলবে। তোমার এই তেজ আর তীক্ষ্ণ বুদ্ধির সামনে আসলেই কোনো যুক্তি টেনে না। ঠিক বলে আছে, তুমি যখন নিজের সিদ্ধান্ত এতখানি অটল, আমি তোমাকে আর বাধা দেব না। ইউ উইল ডোন্ট মাইন্ড একটা কথা বলতে চাই আঙ্কেল। ইয়া ইয়া স্পিক আপ। সমুদ্রের ঝড় কোন দিকে বইছে কিংবা স্পে টান কোন দিকে যাবে সেটা হয়তো ভাগ্যের উপর ছেড়ে দেওয়া যায়, কিন্তু সেই উত্তাল সমুদ্রের জাহাজের হাল কিভাবে ধরতে হবে, তার দিক কোন দিকে ঘুরবে সেটা সম্পূর্ণ আমার কন্ট্রোল। ডেস্টিনির দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকা মানুষ আমি নয়, আমার ডেস্টিনি আমি নিজেই কমান্ডার করি। চুপচাপ মনোযোগ দিয়ে তাজধীরের প্রত্যেকটা কথাই শুনলেন খোরশেদ। বিচক্ষণ লোকটা বুঝলেন অনেক কিছুই। তাজধীর এর মুখে প্রকাশ না করলেও তিনি যথেষ্ট বুঝদার এবং জ্ঞানী একজন ব্যক্তি। বিষয়ে যে তাজধীরের কোনো পার্সোনাল ইস্যুর সঙ্গে জড়িয়ে গেছে বুঝতে মনে মনে সন্তুষ্ট হলেন। এইবার যেহেতু বিষয়টা কমান্ডার তাজধীর সিদ্দিক আজান সরাসরি হস্তক্ষেপ করবেন, তাহলে যে সামনে কোনো বড় ঘূর্ণিঝড় আসতে চলেছে ভেবে ভয়ও পেলেন। অবশেষে সান্ত্বনা দিয়ে বললেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে আমি সবসময় তোমার পাশে আছি। এই কেস নিয়ে কাজ করতে গিয়ে যদি কোনো বাধা আসে, অফিসিয়াল বা আনঅফিসিয়াল, যে কোনো রকমের হেল্প লাগে, সরাসরি আমাকে জানাবেন। আই হ্যাভ ইয়োর ব্যাক কমান্ডার। তাজধীরের চোখ ছেড়ে শটাং দাঁড়িয়ে উঠল, হাত দুটো সজারে কপালে কাছে উঠে এলো তার। কমান্ডার খোরশেদ আলমকে নিখোঁজ স্যালট ঠুনকো ঠুকলো তাজধীর, বলল, থ্যাংক ইউ স্যার। কমান্ডার সাহেব অতি স্যালুট জানিয়ে ফাইলটা তাজধীরের দিকে এগিয়ে দিলেন। তাজধীর ফাইলটা হাতে নিয়েই শক্ত মুখে চেপে ধরল। হিংস্র শিকারীর মতো জলজল করে উঠল চোখের মণি দুটো। সময়টা ঠিক সন্ধ্যা নামার পথে। কথা মতোই বাড়ি ফিরে রেডি হয়ে ভাই ভাবিদের সঙ্গে
গাড়িতে উঠেছে প্রিয়ান্তি। গাড়ির সামনের সিটে বসে আছে পাভেল, পাশে মিতালি, আর পেছনের সিটে এক কোণেই গুটিসুটি মেরে বসে আছে প্রিয়ান্তি। প্রায় 40 মিনিট যাত্রা শেষে গাড়িটা গিয়ে থামল শহরের অত্যন্ত অভিজাত এলাকায়। অভিরাজ চৌধুরী কেবল একজন সফল তরুণ বিজনেসম্যান নয়, বরং তার রুচি আর অভিজাত্য এই শহরের বুকে এক অনন্য দৃষ্টি বলাই চলে। গাড়ি থেকে নামতেই চোখ ধাঁধিয়ে গেল প্রিয়ান্তির। চারপাশটায় আলোয় দিয়ে মোড়ানো মস্ত বড় ডুপ্লেক্স ও টুপ্লেক্সটি এক অদ্ভুত সংমিশ্রণে তৈরি বাড়িটি, যার স্থাপত্য সহিত আধুনিকতায় পাশাপাশি এক ইউরোপী রাজকীয় ছোঁয়াও বিদ্যমান। সদর দরজা পর্যন্ত যাওয়ার রাস্তা দুপাশে নিখুঁতভাবে সাঁটাই করা সবুজ ঘাসে মোড়ানো, তার উপর জ্বলছে নরম আলো। এত সুন্দর বাড়ি এর আগে কখনো স্বচক্ষে দেখেনি পাভেল। বাড়িটা সে আনন্দে গদগদ হয়ে দেখল। এত বড় বাড়িতে তার বোন থাকবে ভাবতে ভাইয়ের অন্তরটা আনন্দে জোয়ার রইল। পৃথিবীর সব ভাইয়েরই চায় তার বোন বিয়ের পর সুখী থাকুক, রাজনারীর মতো থাকুক। পাভেলের ইচ্ছেটাও যে এভাবে পূর্ণ হয়ে যাবে ভাবতেই পারেনি কোনোদিন। বাহ, অভিরাজ ভাইয়ের বাড়ি সম্পূর্ণ লোক সম্মুখে অনেক শুনেছিলাম, সামনাসামনি দেখে বুঝলাম মানুষ অনেক কমই বলে এটা বাড়ি নাকি রিসোর্ট। বাবারে! ওদের গাড়িটা এসে থামতে ভেতর থেকে এগিয়ে এলেন এক মধ্যবয়সী ভদ্রমহিলা পাভেল দ্রুত এগিয়ে গিয়ে সালাম জানালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হাসি মুখে হাত বাড়ালেন তিনি। তুমি পাভেল, তাই না? জি আঙ্কেল, ভালো আছেন? এই তো বাবা, অনেক দিন ধরে তোমার কথাই শুনেছি, অবশেষে দেখা হলো তাহলে। এরপর পরিচয় হলো মিতালির সঙ্গে। সবচেয়ে প্রিয়ান্তির দিকে তাকালেন মহিলা। আজ প্রিয়ান্তি হালকা নীল রঙের একটি লং থ্রি পিস পরেছে, চুলগুলো খুলে রাখা, কানে ছোট্ট ছোট্ট মুক্তোর দুল একজোড়া দোল। বাস এইটুকুই, তাতেই মেয়েটাকে দেখে চোখ জড়িয়ে গেল ভদ্র মহিলার। মহিলা মুগ্ধ হয়ে বললেন, মাশাল্লাহ, কি মিষ্টি মেয়ে। প্রিয়ান্তি বিব্রত হেসে সালাম করলো। ওদের নিয়ে ভেতরে প্রবেশ করলেন ওনারা। ড্রয়িং রুমে ঢুকতে আবারও বিস্মিত হলো পাভেল। তবে মিতালি হাসি মুখভঙ্গি দেখে বোঝা গেল না তেমন কিছুই। মেয়েটা সবসময়ের মতোই স্বাভাবিক। প্রিয়ান্তিও বড্ড চুপচাপ। ওরা গিয়ে বসলো লম্বা সোফায়। পাভেল বসতেই ভদ্রলোক বললেন, আমরা তো তোমাদের বিয়েতেও থাকতে পারিনি, তখন দেশের বাইরে ছিলাম, তাই ফিরে এসে বললাম না, এবার সবাইকে নিয়ে একসাথে বসতেই হবে। জি, কবিরাজ ভাই বলেছিল। একে একে সার্ভেটার হরেক রকমের নাস্তা নিয়ে টেবিলে সাজাতে লাগলো। তখনই পরিষ্কার পরিপাটি ফর্মাল পোশাকের উপর থেকে নেমে এলো অভিরাজ। লোকটাকে বরাবরের মতোই অত্যন্ত আকর্ষণীয় লাগছে দেখতে। আর সব থেকে আকর্ষণীয় ওর অদ্ভুত অলিভ গ্রিন মণি দুটো, নীল রঙের শার্ট আর হাফ হোয়াইট রঙের প্যান্ট পরে। প্যান্ট পকেটে হাত ঢুকিয়ে নেমে এসে দাঁড়ালো সেখানে। অভিরাজ মুগ্ধ হয়ে শুধু প্রিয়ান্তিকেই দেখে গেল, শুধু নিজেকে ধতাস্ত করে এগিয়ে এলো। কুশল বিনিময়ের পর সবার মধ্যে বেশ জমজমাট কথোপকথন শুরু হলো। ডিনার আরও কিছুটা সময় বাকি থাকায় আড্ডার আমেজাটা বেশ জমে উঠেছে। এক পর্যায়ে অভিরাজের মা সোফায় হেলান দিয়ে মৃদু হেসে ছেলের দিকে তাকালেন। পরপরে প্রিয়ান্তিকে উদ্দেশ্য করে বললেন, অভি প্রিয়, মামুনিকে বসিয়ে না রেখে আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাও। প্রিয়ান্তি টনক করলো। ভেতরে ভেতরে কুঁকড়ে গেল মেয়েটা। গতকালের ঘটনার পর নিজেকে কেমন অন্যরকম মনে হয় আজকাল। কিছুটা অস্বস্তি নিয়ে আমতা আমতা করে বলল, না আন্টি, ইটস ওকে, আমি এখানে ঠিক আছি।
পাভেল পাশ থেকে বোনের এই জড়তা দেখে ধমকের সুরে বলল, আরে প্রিয়, জানা, অভিরাজ ভাই যখন বলেছে একটু ঘুরে দেখায়, এত বড় বাড়ি, তোর ভালো লাগবে। ভাইয়ের জোরাজোরিতে প্রিয়ান্তি আর না করতে পারল না, তবে সে একা যেতে রাজি নয়। চট করে মিতালির হাতটা ধরে বলল, ভাবি, তুমিও চলো না আমার সাথে। মিতালির সোফা থেকে উঠে নিলে পাভেল চোখের ইশারা যেতে না করলো স্ত্রীকে। উঠতে উঠতে বসে পড়লেন মিতালি। পাভেল বলল, এ সময় তোর ভাবির এত সিঁড়ি ভেঙে হাঁটাহাঁটি করা বারণ, তুই সেটা জানিস না? ডক্টর ওকে বিশ্রামে থাকতে বলেছে, তুই যা অভিরাজ ভাইয়ের সাথে। ভাইয়ের সম্পূর্ণ যুক্তির সামনে প্রিয়ান্তি সম্পূর্ণ নিরুপায়। না চাইতেও স্পে ভাইয়ের মুখে কথা রক্ষায় করতে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়েটার চোখে মুখে স্পষ্ট অস্বস্তির লক্ষ্য করলেও আড়ালে হাসলো অভিরাজ। বলল, আসুন প্রিয়ান্তি। প্রিয়ান্তি ধীরে পায়ে অভিরাজের পেছনে পেছনে গেল। অভিরাজ ওকে সোজা নিয়ে এলো বাড়ির 3 তলায়। 3 তলার করিডর পার হতেই প্রিয়ান্তির চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এই তলাটা এক পাশে সুসজ্জিত কয়েকটি রুম থাকলেও অন্য পাশে সম্পূর্ণ উন্মুক্ত। ঘরের ভেতরে যে আস্ত একটা ছোটখাটো মাঠ বা রুফ স্পট গার্ডেন তৈরি করা হয়েছে, আর সেখানে কাছের বিশাল দেওয়ালের ওপর সারি সারি সাজানো রয়েছে নাম না জানা কত শত গাছ। সবচেয়ে অবাক করার বিষয় হলো সেখানে বনসই করা একটা চমৎকার কৃষ্ণচূড়া গাছও রয়েছে, যার ডালে ছোট ছোট লাল ফুল ফুটে আছে। আরও রয়েছে পরিজাত ও কাঠগোলাপের চারাও। প্রিয়ান্তি মুগ্ধ হয়ে শুধু চারপাশে এই সবুজ আর প্রকৃতির ছোঁয়া দেখে গেল। ওদিকে মুগ্ধতার চরম সীমানায় পৌঁছে এক দৃষ্টিতে শুধু প্রিয়ান্তিকে দেখে গেল অভিরাজ। এত সুন্দর বাগানের মস্ত সৌন্দর্য প্রিয়ান্তি ওই হাসির সামনে স্নান বড্ড ফিকে। প্রিয়ান্তি একটা গাছের পাতলা আলতো করে শুয়ে চারপাশটা দেখতে দেখতে আপন মনে বলে উঠল, ভারী অদ্ভুত তো, ঘরের ভেতরে এত সুন্দর বাগান, এটা কার? বাড়িটা যেহেতু আমার আর সেখানে আমি একাই সেহেতু থাকি, তবে নিশ্চয় আমারই হবে। প্রিয়ান্তি জানে অভিরাজ বাংলাদেশে একাই থাকে। ওনার বাবা মা ব্যবসার কাজে বেশিরভাগ সময় দেশের বাইরে টাকা। মাত্র সন্তান হওয়া সুধার মধ্যে মধ্যে ছেলেকে দেখতে চলে আসে দুজনে। ফট করে আবারও প্রশ্ন করে বসলো অভিরাজ, আপনার ফুল খুব পছন্দ? মেয়েদের আবার ফুল অপছন্দ বুঝি? তবে এখনকার মেয়েরা ফুল থেকে এক্সপ্রেসিভ গিফটটা বেশি প্রেফার করে। আমি ওই রকম নয়, ফুল আমার ভীষণ পছন্দ। কৃষ্ণচূড়ার পর্দাটা বেশি লাগে। তাহলে কালই পদ্মা বিকেলে সমস্ত আয়োজন শুরু করা হবে। জি, কিছু বললেন? ওই কৃষ্ণচূড়ার নিচে যদি একটা দোলনা বসানো যেত তবে খুব ভালো হতো। বিকেলের দিকে বসে আকাশ দেখা যেত। মেয়েটা আকুলতার নিষ্পাপ চাহনির অবলোক করলো অভিরাজ। বিড়বিড় করে বলল, তুমি চাইলে এই পুরো বাগানটা কেন, আমার গোটা জীবনটাই তোমার দোলনায় বানিয়ে দেব ব্লু বেবি। শুধু একবার চেয়ে দেখো তো। প্রিয়ান্তি তার দিকে মুখ ফেরাতেই অভিরাজ চট করে নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করলো। একটু এগিয়ে এসে বলল, দোলনার আইডিয়াটা চমৎকার। আমি কালকের মধ্যে এখানে একটা কাস্টমাইজ কাঠের দোলনা বসানোর ব্যবস্থা করছি। প্রিয়ান্তি কিছুটা ঘাবড়ে গিয়ে হাত নাড়ালো, আরে নাড়া, আমি তো এমনি বলেছিলাম, আপনার বাড়িতে আমি বলার কে? এরপর আরও কিছুক্ষণ কথাবার্তা চলল দুজনের। পুরোটা সময় অভিরাজ কথা বলে গেলেও প্রিয়ান্তি শুধু উত্তরটুকুই দিল, আকবারি আর কিছুই বলল না। অমনি হাতে ছোট ভেলভেটের পার্সটা ভেতরে ফোনটা তীব্রভাবে হাই ব্রোড করে উঠল প্রিয়ান্তির। সে পার্স থেকে ফোনটা বের করলো,
স্ক্রিনের উপর ভেসে উঠল একটা সম্পূর্ণ অপরিচিত নতুন নাম্বার। চেনা কোনো নম্বর না হওয়ায় প্রিয়ান্তি কলটা রিসিভ করলো না। ফোনটা সাইলেন্ট করে হাতের মুঠোতে চেপে ধরে রাখলো। ও ভাবলো হয়তো কোনো স্প্যাম কল। ওর স্বস্তি স্থায়ী হলো না। ঠিক 2 মিনিটের মাথায় হাতের মুঠোয় থাকা ফোনটা আবারও কেঁপে উঠল। এবার একটা মেসেজের তীক্ষ্ণ টেনে কপাল সেটা। প্রিয়ান্তি স্ক্রিনটা অন করে ওর শ্বাসরুদ্ধ হয়ে এলো যেন। ওপর থেকে ভেসে আসলো টেক্সটার একটি শব্দ বুলেটের মতো বুকের ভেতর এসে বিঁধল ওর। যেখানে জল করছে কিছু পরিমিত লেখা। আপনার সাথে এখন ও আমার পরিবারের সম্মান জড়িত। যেখানে যান নিজেকে সেভাবেই মেনটেন করবেন। কোথাও যাওয়ার আগে আমাকে জানালে বিষয়টা অনেক বেশি জাস্টিফাই হতো। না জানিয়ে গিয়েছেন, ভবিষ্যতে যেন এমন আর না হয়। 2 মিনিটের মধ্যে আপনার ভাবির কাছে ফিরে যান। টেক কেয়ার। মেসেজটার নিচে কোনো নাম লেখা ছিল না, কিন্তু এই নিখুঁত গভীর অবজ্ঞা আর পাথরের টোনাটা ঠিক কার তা বুঝতে প্রিয়ান্তি 1 সেকেন্ডও সময় লাগলো না। সে যে খোদ লেফটেন্যান্ট কমান্ডার তাজদির সিদ্দিকের হুকুম আনান। মেসেজটা পড়া মাত্রই প্রিয়ান্তির পুরো শরীর জুড়ে এক তীব্র ভয়ের হিমশীতল স্প্রে বয়ে গেল। হাত জোড়া থরথর করে কাঁপতে লাগলো। মুখ থেকে সমস্ত রক্ত এক নিমিষে উধাও হয়ে গেল। 1 মিনিটের জন্য মাথা এলো না লোকটা কিভাবে জানতে পারলো ওর বর্তমান অবস্থা সম্পর্কে সেই বিষয়টা। ওইদিকে প্রিয়ান্তিও এভাবে হঠাৎ অতিমাত্রায় নার্ভাস হয়ে কাঁপতে দেখে অভিরাজ ভ্রু কুঁচকে তাকালো। নজর পড়লো ওর হাতে কাঁপতে থাকার ফোনটা। প্রিয়ান্তি ভয়াত্মক চোখে শেষবারে ফোনের স্ক্রিনে তাকিয়ে সেটা স্ক্রিন অফ করলো তৎক্ষণাৎ। কোনো মতে নিজের কাঁপা কাঁপা ঠোঁট দুজোড়া লাফিয়ে ভাঙা গলায় বলল, আমি নিচে যেতে চাই। কথাটা শেষ করেই প্রিয়ান্তি আর অভিরাজের উত্তরের অপেক্ষা করলো না। প্রায় ছুটে যাওয়ার ভঙ্গিতে করিডর ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আর ওর চলে যাওয়ার পথেই নিবদ্ধ রইল একজোড়া তীক্ষ্ণ চোখ। অভিরাজ নিজের পকেটে হাত গুজে অত্যন্ত সন্দেহজনক ও অন্যরকম চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে আওড়ালো, অনেক সময় দিয়েছি, নিয়েছি, আর নয়। পাখিকে মুক্ত আকাশে উঠতে দিলে কলিজা বড় হয়ে যায়। সুযোগ বুঝে বেইমানি করতে পারে। তাই খাঁচার পাখিকে খাঁচায় বন্দি করতে হবে। আর আপনার খাঁচাটা স্বয়ং এই আমি, অভিরাজ চৌধুরী, মিস ব্লুবেরি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প ডেস্টিনি চলবে।